গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগ ডাক পায়নি প্রধান উপদেষ্টার সাথে যে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক, সেই বৈঠকে প্রিয় দর্শক সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে। আমরা এই মুহূর্তে রয়েছি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে, অর্থাৎ যেটি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা তার বাসভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে, এবং সেই বাসভবনে বিকাল ৩টা থেকে বৈঠক শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে। কিছুক্ষণ আগেই মূলত ৩টার পর প্রথম দিকেই ইসলামিক দলগুলো প্রবেশ করেছে। এই মুহূর্তে কিছুক্ষণ আগেই মূলত খেলাফত মজলিস বাংলাদেশ, এছাড়াও আরও দুইটি ইসলামিক দল তারা বের হয়েছে, এবং এছাড়াও মূলত হেফাজতে ইসলাম তারাও আলোচনা করেন, তারাও বের হয়েছেন, এবং বের হয়ে কিন্তু তারা গণমাধ্যমে কথা বলেছেন। তাদের সাথে যে কথা হয়েছে প্রধান উপদেষ্টার, তারা তাদের জায়গা থেকে তারা নির্বাচন, অর্থাৎ একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করে একটি দলীয়করণ অবস্থা থেকে দেশকে একটি স্বাভাবিক পরিস্থিতি নেওয়ার পর নির্বাচনের কথা বলেছেন। তবে নির্বাচন কবে নাগাদ হবে বা কখন হতে পারে সেই বিষয়ে কোনো আলোচনা হয়নি। মূলত দেশের সার্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ, এছাড়াও দেশের সার্বিক এই পরিস্থিতি নিয়ন্ত্রণ, এছাড়াও মূলত সরকারকে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার কথা বলেছেন ডক্টর ইউনূস, এবং এই সকল কিছু মিলিয়ে আলোচনা হয়েছে। ইসলামিক দলগুলোর পক্ষ থেকে মূলত সংখ্যালঘুদের ঘরবাড়ি রক্ষা, মন্দির রক্ষা, সামনে যেহেতু পূজা আসছে, পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা দেওয়া, এই সকল কিছু নিয়ে কিন্তু ইসলামিক দলগুলোর পক্ষ থেকে আশ্বাস দিয়েছেন ইসলামিক নেতারা, এবং তারা বলেছেন যে তারা আসলে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদেরকে যেমন সজাগ থাকতে হবে, সেই সাথে ইসলামিক দলগুলোর পক্ষ থেকেও তারা দেশপ্রেমিক হিসেবে তারা সজাগ থাকবেন, এমনটি বলেছেন। প্রিয় দর্শক, যে বিষয়টি জানাচ্ছিলাম আপনাদেরকে, গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগ আজকের যে বৈঠক, এই বৈঠকে ডাক পায়নি শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের যে শরিক দলগুলো ছিল, সেই শরিক দলগুলোকেও এই বৈঠকে ডাকা হয়নি। তবে এর আগে মূলত বিএনপিকেও আজকে ডাকা হয়নি, জাতীয় জামাত ইসলামকেও ডাকা হয়নি, কারণ বিএনপি এবং জামাত গত 12ই আগস্ট তারা আরেকটি বৈঠক করেছে এই সংক্রান্ত, এবং সেই বৈঠকে মূলত তাদের সকল কিছু, তাদের যে পরিকল্পনা, তাদের যে চাওয়া, সেই সকল কিছুই তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছে, এবং বলা হচ্ছে যে একটি রোড ম্যাপের কথা কিন্তু বারবারই আসলে বলা হচ্ছে, এবং মূলত সেই বৈঠকটি হচ্ছে এর আগে প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি দায়িত্ব গ্রহণের পরপরই কিন্তু 8 আগস্ট মূলত প্রথম দফার রাজনৈতিক দলগুলোর সাথে তার আলোচনায় বসেছিলেন। সে তখন কিন্তু তাদের পক্ষ থেকে কী ধরনের চাওয়া রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, সেই বিষয়গুলো জানানো হয়েছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সেই বিষয়গুলো জানিয়েছিলেন, এবং পরবর্তীতে কিন্তু তারাও আসলে সেই জায়গা থেকে আশ্বাস দিয়েছেন, এবং বলা চলে যে দ্বিতীয় দফার বৈঠক কিন্তু আজকে শুরু হয়েছে। আজকে বেশ কিছু দলকে ডাকা হয়েছে, ইসলামিক দলগুলোকে ডাকা হয়েছে। এই মুহূর্তে ভেতরে ইসলামিক আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি ইসলামিক দল প্রবেশ করেছে, এরপরেও কিন্তু আরও কয়েকটি, জাসদ সহ কয়েকটি দল প্রবেশ করেছে। এবং যে বিষয়টি আসলে আপনাদেরকে একটু বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগকে কিন্তু এই আলোচনায় ডাকা হয়নি, তার কারণ ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ, শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের বাইরেও আসলে আওয়ামী লীগের যারা শরিক দলগুলো রয়েছে তাদেরকেও আলোচনায়, আজকের যে আলোচনা, সেই আলোচনায় ডাকা হয়নি। এবং অপরদিকে কিন্তু বিএনপিকেও মূলত আলোচনায় ডাকা হয়নি, তার কারণ বিএনপি গত 12 আগস্ট তারা আলোচনায় বসেছিলেন, সেই আলোচনার প্রেক্ষিতে মূলত বিএনপিকে এই আলোচনায় ডাকা হয়নি। মূলত একটি রোড ম্যাপ, সরকার যে রোড ম্যাপের কথা বলছে, পরবর্তীতে আসলে কীভাবে দেশ পরিচালনা হবে বা তাদের কী ধরনের পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো নিয়ে আলোচনা, রাজনৈতিক দলগুলোর মতামত, সেটি নিয়ে কিন্তু মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে, এবং অর্থাৎ 3টা থেকে যে সভা শুরু হয়েছে সেটি কিন্তু চলতে থাকবে রাত 8টা পর্যন্ত। এবং আরেকটি যে বিষয়, অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলের আসন গ্রহণ করা জাতীয় পার্টিকে কিন্তু এই আলোচনায় ডাকা হয়েছে, এবং তারা কিন্তু সর্বশেষ মূলত আলোচনায় রাত 8:30টায় তাদের সময়। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইসলামিক আন্দোলন বাংলাদেশের যে নেতাকর্মীরা, তারা কিন্তু আলোচনা শেষে হাসি মুখে দেখা যাচ্ছে তারা বের হয়ে এসেছেন, এবং ইসলামিক আন্দোলন বাংলাদেশকে ডাকা হয়েছে। তবে বাংলাদেশ আওয়ামী লীগকে এই আলোচনায় ডাকা হয়নি। বাংলাদেশ আওয়ামী লীগ আসলে কী ধরনের, অর্থাৎ তাদের যে পরিকল্পনা বা এই ধরনের সংক্রান্ত কিছুতেই কিন্তু মূলত যে গণ অভ্যুত্থানের মুখে যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, সেই আওয়ামী লীগকে কিন্তু ডাকা হয়নি, আওয়ামী লীগের শরিক দলগুলোকেও ডাকা হয়নি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইসলামিক আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা এসেছেন, তারা গণমাধ্যমের সামনে কি কথা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। আমরা একটু সেটি আসলে শোনাতে চাই আপনাদেরকে, প্রিয় দর্শক, আমরা সেটি একটু শোনাতে চাই। আমি রাই খাইছেন আপনার সিলেক্ট দেখছি সামনে যারা বসছেন দিয়ে দিন।
আস্তে 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 গায়ে উঠে যাচ্ছে, গায়ে উঠে যাচ্ছে আস্তে রাখাইলে হবে না। আছেন দাঁড়ান, শুধু শুরু করে দেন। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো আমির পীর সাহেব চরমোনায় কথা বলছেন, আমরা একটু থামি। হুজুর একটু পরে কথা বলতে হবে। সামনে থেকে সরে দাঁড়ান, সামনে থেকে সরে দাঁড়ান, সামনে থেকে সরে দাঁড়ান, সামনে থেকে সরে দাঁড়ান। হুজুর শুরু করেন, আরেকজন ধরেন না, বুমটা আরেকজন ধরেন। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আমরা সম্মানিত অন্তর্বর্তীকালীন সরকার সাথে আমরা সাক্ষাৎ করেছি এবং আমাদের দেশ সুন্দরভাবে গঠন করা এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করা ব্যাপারে তাদের সাথে আলোচনা হয়েছে, মতামত বিনিময় আমাদের হয়েছে। 5 আগস্ট 2024 আমাদের দেশ আবার বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের ব্যাপারে যখন বিগত জালিম সরকার তাদের উপরে যে অত্যাচার নির্মমভাবে হত্যাযজ্ঞ পরিচালনা করেছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সহ এবং অন্যান্য বাংলাদেশের রাজনৈতিক দল এবং বাংলাদেশের মানুষ যারা দেশকে ভালোবাসে, যারা অন্যায় প্রতিবাদ করে, তারা তাদের সাথে একাকার হয়ে আমরা আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত হয়েছিলাম। অন্তর্বর্তীকালীন সরকারের দেশ সুন্দরভাবে পরিচালনা এবং সুন্দর সাজানোর ব্যাপারে দায়িত্ব কর্তব্য আছে বিধায় আমরা দেশ সুন্দর পরিচালনার ব্যাপারে আমরা আমাদের পরামর্শ তাকে দিয়ে আসছি এবং সেও আমাদের সহযোগিতা কামনা করছে এবং আমরাও বলছি যে ভালো কাজের ব্যাপারে, দেশ গড়ার ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতায় ছিলাম, আছি, থাকবো। আপনি যদি একটু বলেন মোটা দাগে আপনারা কোন কোন ভিতরে আমাদের মূলত আলোচনাগুলো ছিল যে বিগত এই ফ্যাসিস্ট সরকার প্রায় 16 বছর পর্যন্ত তাদের মন গড়া দলীয়করণ এবং বিশেষ করে 2014, 18, 24 এবং এই নির্বাচনগুলো উঠে নেওয়ার ব্যাপারে যারা নাকি প্রশাসনে দায়িত্ব পালন করেছে এবং যারা নাকি বিভিন্ন মিডিয়া সহ সর্বত্র যারা নাকি তাদের সহযোগিতা করেছে তাদের অন্যায় চিহ্নিত করে একটা নির্ভরযোগ্য প্রশ্নবিদ্ধ ছাড়া কমিশন গঠনের মাধ্যমে এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা, প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সর্বত্র দেশ সুন্দর পরিচালনার ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি। নির্বাচন এবং সরকারের মেয়াদ নিয়ে কোনো কথা বলেছেন? সাথে সাথে আমরা বলেছি যে জায়গাগুলো সুন্দর স্বচ্ছ একটা পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত আসলে নির্বাচন যখন দেওয়া হবে তখন আবার ওই আগের সেই ধারাটাই বাস্তবায়নের ক্ষেত্র তৈরি হতে পারে বিধায় আমরা বলেছি যে খুব শীঘ্র আপনারা এই সব জায়গাগুলো সুন্দর পরিবেশ তৈরি করার মাধ্যমে, বিশেষ করে বাংলাদেশের আজকে 53 বছর স্বাধীনতার বয়সে যে পদ্ধতিতে নির্বাচন হইতেছে, আসলে এখানে দেখা যায় কালো টাকার দৌরত্ব এবং যেটাকে বলা হয় দলীয়করণ, এই পেশি শক্তির মাধ্যমে আসলে মূলত যারা নাকি যোগ্য পরিচালনার এবং যাদের দেশের এই ধরনের লোকগুলো অনেক ক্ষেত্রে দেশ পরিচালনার দায়িত্ব পায় না। সেক্ষেত্রে আমরা পিয়ার সিস্টেম যে নির্বাচন, যেটা সব শাখার সব ধরনের সব মন মানসিকতার লোক এখানে সংপৃক্ত থাকতে পারবে এবং তাদের ভোট হবে পিয়ারের, এটা হলো সংখ্যানুপাতিক হারে নির্বাচনটা এবং মার্কা থাকবে, জনগণ ভোট দিবে এবং সেখানে
যেই দল যেভাবে ভোট পাবে সেই অনুযায়ী তাদের প্রতিনিধি সেখানে আপনার পার্লামেন্টে থাকবে, দেশ পরিচালনা করবে। সেখানে সবাই সম্পৃক্ততা সেখানে নিশ্চিত হলো, যার কারণে দেশ সুন্দরভাবে চলবে। এখানে কোনো আর বৈষম্যমূলক বা বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি করার মতো কোনো পরিবেশ থাকবে না। বলেছে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হওয়ার সাথে সাথে না আমি একটু বলি, সেটা হচ্ছে আপনারা এই নির্বাচনী আপনারা এই সরকারকে কত সময় দিতে চান? যৌক্তিক সময় কতটুকু হতে পারে বলে আপনারা মনে আমরা করেন? বলছি খুব শীঘ্র। এখন আসলে এটা তো আমাদের হাতে না, আর এই ব্যাপারটা তো একদিন দুই দিন নির্ধারিত বলাও যায় না। তবে বলছি যে খুব ত্বরিত আপনার। তবে আমরা এর বাইরে এখন কোনো একটা ব্যাপার রোড ম্যাপ ঘোষণা করার জন্য বলছি যে নির্বাচন একটা রোড ম্যাপ আমরা নির্বাচনটা কিভাবে হবে এবং কবে আপনারা কিভাবে করবেন একটা রোড ম্যাপের ব্যাপারেও আমরা তাদের সাথে আলোচনা করেছি। সেই শব্দটা আমরা ব্যবহার করেছি খুব শব্দটা এই। হ্যাঁ, প্রধান উপদেষ্টা আমাদের এই পরামর্শে তারা খুব সাধুবাদ জানিয়েছে এবং তারা বলছে এবং সন্তুষ্ট হয়েছেন এবং এই প্রতিবাদে এবং বিশেষ সংখ্যালঘুদের বিশেষ করে যে দুর্গাপূজা সহ আসছে আমাদের সেখানে সহযোগিতা কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি না হয় এবং আমরাও আশ্বাস দিচ্ছি বা বলেছি যে বাংলাদেশে অভ্যুত্থান হয়েছে সেখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগী সংগঠনগুলো আমরা কিন্তু তাদের মন্দির এবং তাদের জানমাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব আমরা পালন করেছি এবং আমরা সামনে ইনশাল্লাহ করব এবং আপনাদের ভালো কাজে দেশ গড়ার ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা করব। আপনারা লিখিত কোনো কিছু দিয়েছেন? হ্যাঁ, লিখিত আমরা কত দফা? প্রস্তাবগুলো দিয়েছি, লিখিতটা আমরা দিব। দেবে আপনাদেরকে এখানে আসে আপনাদের সাথে একত্রিত হয়ে দেশ গড়ার কার নেন, কার কাছে জিনিস নেন, দেশ গড়ার ব্যাপারে সবাই সহযোগিতা। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ইসলামিক আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দরা তারা বের হয়ে তারা গণমাধ্যমে কথা বলছিলেন এবং আমরা আসলে যে বিষয়টি জানাচ্ছিলাম আজকের যে আলোচনাটা দ্বিতীয় দফায় প্রধান উপদেষ্টার সাথে যে রাজনৈতিক দলগুলোর আলোচনা, সেই আলোচনাতে ডাক পায়নি বাংলাদেশ আওয়ামী লীগ। তারা ক্ষমতা অর্থাৎ গণ অভ্যুত্থানের মুখে, গণ আন্দোলনের মুখে তারা ক্ষমতাচ্যুত হয়েছে। ক্ষমতাচ্যুত হওয়া দল বাংলাদেশ আওয়ামী লীগ, তারা এই যে বৈঠক আজকে সেই বৈঠকে তারা ডাক পায়নি এবং এছাড়াও আওয়ামী লীগের যে শরিক দলগুলো রয়েছে, আওয়ামী লীগের যে সাথে যারা সরকার গঠন করেছিলেন সেই দলগুলোকেও ডাকা হয়নি এবং এছাড়া মূলত আরেকটা আওয়ামী লীগের বিরুদ্ধে অংশ নিয়ে আরেকটি দলকেও ডাকা হয়নি। তবে ডাক পেয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল হিসাবে থাকা জাতীয় পার্টি। তারা আজকে তারা আলোচনা করবে এবং ইতিমধ্যে কিন্তু ভিতরে আলোচনা চলছে। ইসলামিক আন্দোলন বাংলাদেশের সাথে বৈঠক হচ্ছে, তার নেতাকর্মীরা বের হয়ে এসেছেন এবং কিছুক্ষণ আগেই খেলাফত মজলিস বাংলাদেশ, খেলাফত মজলিস, হেফাজত ইসলামের নেতাকর্মীরা বের হয়ে গণমাধ্যমে কথা বলেছে, মৌলানা মামুনুল হক কথা বলেছেন। তো সব কিছু মিলিয়ে আসলে তারা যে বার্তাটা দিচ্ছেন যে নির্বাচন আসলে সুষ্ঠু, অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা তারা বলছেন। তবে নির্বাচন আসলে কবে হবে, কবে নাগাদ হবে সেই বিষয়ে কিন্তু সুস্পষ্ট কোনো রকমের জবাব তারা আসলে দিচ্ছে না। তারা বলছেন যে নির্বাচন পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, যখন নির্বাচন দেওয়ার মতন পরিস্থিতি থাকবে তখনই মূলত নির্বাচন হবে, এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে বার্তা দেওয়া হচ্ছে এবং তারা আসলে যে রোডম্যাপের কথা বলা হচ্ছে, যে রোডম্যাপ ঘোষণা করা হবে এবং সেই রোডম্যাপে মূলত নির্বাচনের তারিখ বা এই কখন হবে সেই বিষয়গুলো উল্লেখ করার কথা বলছেন। তবে আজ মূলত বলা চলে যে প্রথম দফায় অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতা নেওয়ার পরে কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে দেশের সার্বিক যে পরিস্থিতি, তখন আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, এই সকল কিছু মিলিয়ে আলোচনা করেছিলেন এবং সেই আলোচনা শেষে অর্থাৎ আলোচনার পরে কিন্তু আজকে দ্বিতীয় দফার আবার আলোচনা হচ্ছে এবং সেই দ্বিতীয় দফার আলোচনাতে মূলত যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে রোডম্যাপের ঘোষণা করার কথা বলা হচ্ছে, সেই রোডম্যাপ ঘোষণা করা বা সেই সংক্রান্ত আসলে বিষয়গুলো নিয়ে মত বিনিময় সভাটি করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে এবং সেই দলে কিন্তু আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি, এছাড়াও আমন্ত্রণ জানানো হয়নি জামাত ইসলামকে, কারণ জামাত ইসলাম এবং বিএনপি 12ই আগস্ট তারা দুটি দল তাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে তারা তাদের যে বক্তব্য সেই বক্তব্য তারা বলেছেন এবং আজকের যে বৈঠক সেই বৈঠকে কিন্তু যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু বৈঠক চলছে এবং সেই বৈঠকের মধ্যে দিয়ে আসলে মূলত যে রোডম্যাপ ঘোষণা করার কথা, সেই রোডম্যাপ সহ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, কখন নির্বাচন হবে সেই বিষয়গুলো আলোচনা। তবে সুস্পষ্ট যে আমরা কয়েকজনের বক্তব্য, মামুনুল হক সহ
এই যে কতগুলো রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বক্তব্য শুনলাম, তারা আসলে সুস্পষ্ট কোনো ধরনের বক্তব্য কিন্তু দিচ্ছেন না। কবে নাগাদ হতে পারে, কবে হবে সেই সংক্রান্ত কোনো বক্তব্য কিন্তু আসলে স্পষ্ট পাওয়া যাচ্ছে না। তবে তারা বারবারই আসলে বলছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এই সকল কিছু মিলিয়ে আসলে যখন ঠিক হবে, যখন সুষ্ঠু পরিবেশ তৈরি হবে, তখন মূলত নির্বাচনের কথা তারা বলছেন। তবে আজকের যে আলোচনা, সেই আলোচনাতে ডাক পায়নি বাংলাদেশ আওয়ামী লীগ সহ নির্বাচনে আওয়ামী লীগের সাথে যে শরিক দলগুলো ছিল সেই শরিক দলগুলো, এবং ডাক পেয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি। প্রিয় দর্শক, জানাচ্ছিলাম আপনাদেরকে প্রধানমন্ত্রীর বাসভবন যমুনার সামনে থেকে তথ্য। এই ছিল আমাদের কাছে যমুনার সামনে থেকে সর্বশেষ।